নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ কর্নেলকে এত ভালোবাসা দেওয়ার জন্য। ভবিষ্যতে চেষ্টা করব আবার কর্নেলকে ফিরিয়ে আনতে। আজ আপনারা শুনবেন আর একটা নতুন সিরিজ, কৌশিক সামন্তর কলমে প্রফেসর সোম। এই সিরিজের প্রথম গল্প প্রথম আলাপ। আশা করছি ভালো লাগবে আপনাদের। এই গল্পটি প্রকাশিত হয়েছে অরণ্যমন প্রকাশনী থেকে। তাহলে আর দেরি নয়, শুরু করছি প্রফেসর সোম সিরিজের প্রথম গল্প প্রথম আলাপ। কত দেব ঠিকঠাক করে বলুন। বাবু, জিনিসটা তো দেখলেন, আপনিই বলুন না, এমন কি বেশি চেয়েছি আমি? খাসা জিনিস কিন্তু। খাসা খাসা না ছাই? কে নেয় এরকম পুরনো বাক্স? নিহাত কারুকাজটা চোখে লেগে গেছে তাই। হ্যাঁ, ঠিকই কয়েছেন কর্তা, এ জিনিস সবার চোখে ধরা দেয় না। হয়েছে হয়েছে হয়েছে, আর তেল না দিলেও চলবে। 200-র একটি পয়সাও বেশি দিতে পারবো না। দিতে হলে দাও, না হলে যাও বাবু, যাও। আচ্ছা বেশ, তবে তাই দিন। অনেক লস হয়ে গেল গো বাবু। দরাদরি করে জিনিসটা শেষ অবধি বাগিয়েই ফেললাম। না, জিনিসটা কিন্তু মন্দ নয়, দামের তুলনায় বেশ ভালোই। মাথার কাছের ওয়াল আলমারিটায় রেখে দিতে হবে, সবার চোখে পড়বে বেশ। তার আগে ভেতরে কী সব জঞ্জাল রয়েছে ওগুলো পরিষ্কার করতে হবে। যাই, কলিন আর একটা ন্যাকড়া নিয়ে আসি। লম্বা একটা রাস্তা, দুপাশটা ধু ধু করছে। অদ্ভুত ব্যাপারটা হলো শুধু রাস্তাতেই আলো, আর বাকিটা অন্ধকার। আমি একাই হেঁটে চলেছি, রাস্তাতেও কোনো মানুষজন নেই। ভয়ডর আমার চিরকালই একটু কম, তাই প্রথমে পাত্তা দিইনি। কিন্তু হঠাৎ কিরকম একটা শোঁ শোঁ শব্দ ভেসে এলো, আর তার সাথে সাথে অদ্ভুতভাবে চারপাশটা ক্রমশ ছোট হয়ে আসতে লাগলো, যেন একটা অন্তিম বিন্দুতে এসে মিশে যাবে সব। আমি পাগলের মতো দৌড়াতে লাগলাম। রাস্তার শেষ প্রান্তে একটা ফটক দেখা যাচ্ছে, ওটা পেরিয়ে গেলেই বোধহয় সব শান্ত হয়ে যাবে। প্রায় পৌঁছে গেছি ফটকের দোরগোড়ায়। এমন সময় হঠাৎ পেছন থেকে দুটো কালো রোমশ হাত এসে আমাকে জড়িয়ে ধরল। আমি চিৎকার করে উঠলাম, আপ্রাণ চেষ্টা করছি, কিন্তু সেই হাত দুটোর থেকে যেন আর মুক্তি নেই। এদিকে পেছনের অন্ধকারটা আরও এগিয়ে এসেছে, আর একটু হলেই যেন আমাকে গিলে নেবে। কি রে, স্বপ্ন দেখছিস নাকি? সে কখন থেকে ডেকে যাচ্ছি, আর কতক্ষণ ঘুমাবি? যা, বাজার যা। তেরি, একে রবিবারের সকাল, তারপর এমন একটা বিচ্ছিরি স্বপ্ন, কোনো মানে হয়? মুডটাই নষ্ট করে দিল। হ্যাঁ, যাচ্ছি। আগে এক কাপ কড়া করে কফি করে দাও না মা। আজ রোদটা বেশ চড়া, বাইকের হাওয়ায় গাটা যেন ঝলসে যাচ্ছে। রাস্তা ফাঁকা, বেশ স্পিডেই চালাচ্ছিলাম। বাঁ দিকের মোড় ঘুরলেই বাড়ির গলি। আরে এ কি? এই রাস্তাটা তো কেমন অচেনা ঠেকছে। শিরদাঁড়া বেয়ে একটা হিমেল স্রোত বয়ে গেল। মনে পড়েছে, এটা সেই কালকের স্বপ্নে দেখা রাস্তাটা। ঠিক আগের মতোই হঠাৎ করে চারপাশটা অন্ধকার হয়ে এলো। এক অজানা আতঙ্কে দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে আরো জোরে অ্যাক্সেলারেটর চেপে ধরলাম। গো গো করে বিকট আওয়াজ হতে থাকলো বাইকটায়। আরে গেল, ধর। ভাগ্যিস প্রফেসর সোম ঠিক টাইমে গাড়িতে ব্রেকটা মেরে দিয়েছিলেন, নাহলে যে কি হতো। আজকালকার ছেলে ছোকরাগুলো হয়েছে, বাইক হাতে পেলো কি পেলো না, নিজেকে একেবারে হাওয়াই জাহাজ মনে করছে।
চারপাশ থেকে ভেসে আসা টুকরো টুকরো উত্তপ্ত মন্তব্যে যখন হুঁশ ফিরল, খুব বেশি বুঝতে না পারলেও এইটুকু বুঝলাম যে আমি কোনো প্রফেসর সোম নামক ব্যক্তির গাড়ির ওপর নিজের বাইকটা তুলে দিয়েছি, এবং উনি আগের থেকে বুঝতে পেরে ব্রেকখানা না চাপলে আমার আজ ভবলীলা সাঙ্গ হতো। আহা হা হা, তোমার বিশেষ লাগেনি তো? আরে ইয়ং ম্যান, গাড়ির ক্ষতি নিয়ে ভেবো না, ওটা আমার ওপর ছেড়ে দাও। তুমি নিজে হাঁটতে পারবে নাকি ড্রাইভারকে বলি পৌঁছে দিয়ে আসবে? সত্যি বলতে এতটাও সহানুভূতি আশা করিনি। কিছুক্ষণ অবাক হয়ে চেয়ে রইলাম ভদ্রলোকের মুখের দিকে। প্রায় 6 ফুট লম্বা, মধ্যবয়সী, ব্যাকব্রাশ করা কাঁচা পাকা চুল, আর মুখে অদ্ভুত শান্ত একটা হাসি। না না, আমার একদমই লাগেনি। মাঝখান দিয়ে আপনার গাড়িটার... ও সব নিয়ে তোমাকে ভাবতে হবে না। তোমাকে খুব ডিস্টার্বড লাগছে, বাড়ি যাও, রেস্ট নাও, সব ঠিক হয়ে যাবে। এই তো এই গলির শেষ দোতলা বাড়িটাই আমার। প্লিজ আপনি একবার যাবেন কিন্তু। বেশ বেশ, সে হবেক্ষণ। তুমি এখন বাড়ি যাও, আর শোনো, একবার ডাক্তার দেখিয়ে নিও। বেরিয়ে যান ভদ্রলোক। আশেপাশের লোকেরাও হতাশ হয়। এত সহজে সব কিছু মিটে যাবে কেউ ভাবতে পারেনি। আমিও বাইকটা ঠেলতে ঠেলতে বাড়ির দিকে রওনা দিই। জোর মেচে গেছি। বাইরে বুঝতে না দিলেও ভেতরে বেশ ছড়ে গেছে চারপাশ। যন্ত্রণা ভালোই করছে। এই ভর সন্ধেবেলা বিছানায় শুয়ে থাকতে কার ভালো লাগে বলুন তো? কিন্তু কি করা যাবে? 3 দিন টানা রেস্ট, এটা ডাক্তারের প্রেসক্রিপশন। 2 মাস ওসব ছাই পাঁশ গেলা যাবে না। পেট গরম থেকে এসব হ্যালুসিনেশন, এটা বাবার প্রেসক্রিপশন অবশ্য। আর সত্যনারায়ণ পূজা, এটা মায়ের সলিউশন। সব মিলিয়ে রীতিমতো অস্থির। কিন্তু এসবের উপরে যেটা আমাকে ভাবিয়ে তুলছে, ওই স্বপ্ন বলুন আর হ্যালু বলুন, কোনো কার্যকারণ খুঁজে পাচ্ছি না। কেউ বিশ্বাস না করলেও আমি নিজে জানি রিসেন্ট কোনো অপদ্রব্য সেবন আমি করিনি। তাহলে কি করে আসতে পারি? আরে আপনি আসুন আসুন আসুন। বিরক্ত করলাম না তো? ভাবলাম কেমন আছো একবার খোঁজ নিয়ে আসি। যা জোরে ঠুকেছিলে। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব, আপনার জায়গায় সেদিন অন্য কেউ থাকলে কেলিয়ে কাঁঠাল পাকিয়ে দিত। আহা হা, আবার ওসব কথা কেন? আচ্ছা, তোমার মা বাবার সঙ্গে তো আলাপ হয়েই গেছে, এবার তোমার সাথেও পরিচয়টা সেরে ফেলি। আমি রুদ্র সোম, ফিজিক্সের প্রফেসর ছিলাম, কর্মসূত্রে বাইরে থাকতাম। আপাতত অবসর জীবন এই কলকাতাতেই। তোমাদের গলির 2 গলি পরেই আমার বাড়ি। তা ভায়া, সেদিন ওরকম মুখে চোখে ভয় নিয়ে বাইক ছুটিয়েছিলে কেন? কেউ তাড়া করেছিল নাকি? না, আসলে কিভাবে যে বলবো, যাকেই বলছি সেই পেট গরম হয়েছে বলে হেসে উড়িয়ে দিচ্ছে। আমাকে নির্ভাবনায় বলতে পারো ইয়াং ম্যান। আরে ওটা কি? কি সর্বনাশ! এ জিনিস তুমি জোটালে কোত্থেকে? ও এক ফেরিওয়ালা সস্তায় দিয়ে গেল, আমিও নিয়ে নিলাম। দেখতে বেশ ভালো, বলুন। হ্যাঁ, ভালো তো বটেই, কিন্তু এটা খোলা টোলা হয়েছে নাকি? হ্যাঁ, ওই পরিষ্কার করেছিলাম বটে একবার। বুঝেছি। তা ভায়া, এটা কি জিনিস জানো নাকি? কি আবার, সামান্য একটা কাঠের বাক্স। এটা ছাড়া তো কিছু বিশেষত্ব নজরে পড়ে না। তা বটে, বাইরে থেকে দেখে বোঝার কিছু উপায় নেই। এটাকে বলে ডিবুক বাক্স। ইহুদিরা ব্যবহার করত। সম্ভবত হলোকাস্টের কোনো দুর্ভাগার অভিশাপ এটায় বেঁধে রাখা হয়েছিল। ফলে বাক্স যার হাতে পড়ত, মালিকের দুর্গতির সীমা থাকত না। দুঃস্বপ্ন দিয়ে শুরু, মৃত্যু দিয়ে শেষ। কে? খুব গাঁজাখুরি গপ্প বলে মনে হচ্ছে, তাই না? ভাবছো একজন ফিজিক্সের লোক এরকম কথা বলে কি করে?
তা তোমরা তো ইন্টারনেট যুগের মানুষ, ডিবুক বাক্স বলে একবার সার্চ করেই দেখো না কি বেরোয়। না না, মাথাটা এমন ঘুরে গেছিল। শুকনো হাসি হেসে পরিবেশটাকে স্বাভাবিক করতে চেষ্টা করলাম, কিন্তু কাল থেকে যা ঘটে চলেছে সত্যিই তো কোনোটাই তো স্বাভাবিক নয়। আরে বাবা, তোমার জায়গায় আমি থাকলেও একইভাবে ভাবতাম। শুনে রাখো ভায়া, আজ যেটা অজানা অলিক, কাল সেটা জানা হয়ে গেলেই কিন্তু বিজ্ঞান, তাই না? যাকে অনেক সময় নষ্ট হয়ে গেছে, ব্যাপারটাকে আর বাড়তে দেওয়া ঠিক হবে না। কিছু প্রসিডিওর আছে, তবে তুমি ভেবো না, আর কিচ্ছু হবে না। আমি এটা নিয়ে গেলাম, তোমার কোনো আপত্তি নেই তো? উত্তর দেওয়ার মতো অবস্থায় আমি ঠিক ছিলাম না। মানা না মানার এক অদ্ভুত দোলাচলে দুলছিলাম। মাথা নেড়ে সাই জানালাম। তোমার মাকে বলো আর একদিন এসে আমি কফি খেয়ে যাব। এটার ব্যবস্থা আগে করি, কেমন? আর হ্যাঁ, এইভাবে থাকলে কিন্তু চলবে না। আরে ইয়ং ম্যান, চিয়ার আপ, চিয়ার আপ, অত ভেবো না, সব ঠিক হয়ে যায়গা। আমার এই কার্ডটা রাখো, দরকার হলে যোগাযোগ করবে। এখন আসি, কেমন? যেমন ধূমকেতুর মতো এসেছিলেন ভদ্রলোক, তেমনভাবেই চলে গেলেন। আমি থ মেরে বসে রইলাম। তিন দিন কেটে গেছে, না আর কোনো দুঃস্বপ্ন কিংবা দুর্ঘটনা কোনোটাই আর ঘটেনি। সেটা সত্যনারায়ণের সিন্নির জোরেই হোক কিংবা প্রফেসরের ডিবুক বাক্স বিদায়ের মধ্য দিয়েই হোক। যাই হোক, ভদ্রতার খাতিরেই অন্তত একবার ফোন করা দরকার। মানুষটা নিজে এসে খোঁজ নিয়ে গেছিলেন, আর কার্ডটা তো আছেই। হ্যাঁ, প্রফেসর সোম, আমি কৌশিক বলছিলাম। না না না, আর কোনো ঘটনা ঘটেনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আগামী শনিবার যাচ্ছি তাহলে। বেশ বেশ, রাখলাম তবে। ভদ্রলোক কি মন পড়তে পারেন নাকি? যাওয়ার ইচ্ছে একটা ছিলই, তা নিজের থেকে নিমন্ত্রণ করে দিলেন, ভালোই হলো। না, জটায়ুর ভাষায় বলতে গেলে প্রফেসর সোম মানুষটা কিন্তু মোটাই হাইলি সাসপিশিয়াস। কাল্টিভেট করে দেখতে হবে। আর কিছু না হোক, আমার গল্পের অনেক মাল মশলা পাওয়া যাবে ওনার কাছে, আশা করি। শনিবার অবধি আর তর্সই ছিল না। বিকেল হতে না হতেই তাই দৌড় দিলাম প্রফেসর সোমের বাড়ি। দোতলা ছিমছাম বাড়ি। কলিং বেল টিপলাম। এক কম বয়সী ছেলে এসে দরজা খুলে দিল। আসুন, ভেতরে এসে বসুন, বাবু আসছেন। গিয়ে বসলাম। না, ভদ্রলোকের স্টাডি রুমের প্রশংসা করতে হয়, রীতিমতো একটা ছোটোখাটো লাইব্রেরি বলতে হবে। তলার দিকে তাকগুলোতে সূর্যের আলো পৌঁছায় কিনা কে জানে। সরি, অনেকক্ষণ বসিয়ে রাখলাম। আসলে এই সন্ধ্যের দিকটায় আমার একটু মেডিটেশনের বদ অভ্যাস আছে, বুঝলে তো? আরে না না, আপনার বইয়ের কালেকশন দেখছিলাম, বিশাল তো। হ্যাঁ, তা আছে বটে, তবে এদিক ওদিক নাড়াচাড়া করতে গিয়ে অনেক হারিয়ে গেছে। দাঁড়াও, একটু কফি বলে আসি। দেওয়ালে একটা বড় পেন্টিং ঝোলানো। কাছে গিয়ে দেখলাম সেই 80-র দশকের রেট্রো মার্কা পোশাক পরিহিত 10-12 জন যুবক যুবতী। ছবির তলায় লেখা ইন্ডিয়ান প্যারানর্মাল সোসাইটি 1980। মাঝখানে দাঁড়ানো সেদিনের কম বয়সী প্রফেসর সোমকে চিনে নিতে আমার অসুবিধে হলো না। কিন্তু ওনার গলায় ওটা কি? ঠিকই ধরেছ, আমার পুরো নাম রেভারেন্ড রুদ্র সোম। অবাক হলে নাকি ভায়া? এই যে নামটি দেখলে, ওটারও অন্যতম ফাউন্ডার আমি। ওদের একখানা ওয়েবসাইটও আছে, ওখানে ঢুকলেই সব নিরস তথ্য জানতে পারবে। কে, বোর হচ্ছ নাকি?
না না, বোর কেন? আপনার মতো ব্যস্ত মানুষ আমাকে যে টাইম দিয়েছেন, এটাই অনেক। দেখো, ব্যস্ত আমি আগে ছিলাম। এখন মানুষ পলিটিক্যালি এত অ্যাবনর্মাল যে ওসব প্যারানর্মাল টর্মাল আনুবীক্ষণিক হয়ে স্রেফ খেজুরে গপ্প হয়ে গেছে, বুঝলে না? মাথা নেড়ে হালকা হেসে নীরব সম্মতি জানালাম। তা তুমি কি লেখালেখি করো নাকি ভায়া? বড় কিছু না, ওই একটা ব্লগ মতো আছে। বাহ বাহ বাহ, তা বিন্দু বিন্দুতেই তো সিন্ধু হয় একদিন। এখন বলো, কি জানতে চাও? তা কিভাবে এসব শুরু হলো, মানে এই লাইনে কিভাবে এলেন আপনি? এরে মাফ করবেন, লাইন কথাটা ব্যবহার করা উচিত হয়নি বোধ হয়। আরে না না, ঠিক আছে ঠিক আছে। যেচে কে আর এসবে আসতে চায় বলো? আসলে সবাইকে বলতে চাই না, কিন্তু তুমি অলরেডি কিছুটা হলেও এসাদের ভাগ পেয়েছো। ওয়েট করো, কফিটা আসুক, তারপর শুরু করছি। তখন বয়স আর কত হবে? গ্র্যাজুয়েশন করে বসে রয়েছি, চুটিয়ে টিউশন করছি, গুলতানি আর বিন্দাস রোয়াকে আড্ডা, বনেদি পরিবার, পারিবারিক বিজনেস, চাকরি বাকরির কোনো চাপ নেই। হঠাৎ একদিন আমার নামে চিঠি। অবাক হয়ে গেলাম। আমার মতো বেকার লোককে রেজিস্ট্রি করে কে আবার চিঠি পাঠাবে? খুলে মনটা খারাপ হয়ে গেল। ছোট কাকার চিঠি। সারমর্ম এটাই যে এই চিঠি যখন আমি হাতে পাব তখন উনি আর নেই। আমি যেন গিয়ে ওনার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তির দায়িত্ব নিই। কিন্তু এত লোক থাকতে আমাকেই কেন? এই প্রশ্নটাই মাথায় আসছে, তাই তো? এর জন্য ছোট কাকার ব্যাপারে একটু বলতে হয়। বিশাল বড় ইতিহাস, তবে অত গভীরে গিয়ে লাভ নেই। শুধু এটুকু জেনে রাখো, আমার বাবার 3 ভাইয়ের মধ্যে ছোট কাকা ছিলেন সবচেয়ে ব্রিলিয়ান্ট। তাই সব বাড়িতে যা হয় আর কি। বাবা জ্যাঠারা দাদুর ব্যবসাতে ঢুকতে বাধ্য হলেও বাড়ির ছোট ছেলের পূর্ণ স্বাধীনতা ছিল। কিন্তু ছাড়টা বোধহয় একটু বেশি হয়ে গিয়েছিল। বিদেশে গেছিলেন ডাক্তারি পড়তে। কতটা কি পড়েছিলেন টিলেন জানি না, তবে বছর 4 পরেই ফিরে এসেছিলেন। কিন্তু একা না, এক মেম সাহেবকে সাথে নিয়ে। তখনকার সময় গোঁড়া বনেদি পরিবার, কাজেই ব্যাপারটা কিরকম দাঁড়ালো বুঝতেই পারছো নিশ্চয়ই। আমি যদিও তখন সদ্য কিশোর, তাই বেশি কিছু না বুঝলেও এইটুকু বুঝেছিলাম, বাবা জ্যাঠারা দাদু আর কাকার মধ্যে একটা মিটমাট করানোর চেষ্টা করেছিলেন, কিন্তু ভবি ভোলার নয়। দাদু ছোট কাকাকে ত্যায্যপুত্র করে দিলেন। শুনেছিলাম উনি আবার বিদেশেই ফিরে গিয়েছিলেন। সেই থেকে ওনার সাথে আমাদের আর কোনো সম্পর্ক ছিল না। তা চিঠি পেয়ে আমি হাওড়া থেকে চেপে বসলাম ট্রেনে। খড়গপুর লাইনে, গন্তব্য রাধামোহনপুর। বাড়ির বড়রা বলল, হাজার হোক রক্তের সম্পর্ক, শেষ ইচ্ছের প্রতি সম্মানটুকু জানানো উচিত। আর এমনিতেও ছোট কাকার প্রতি আমার একটা দুর্বলতা ছিলই। ব্রাম স্ট্রোকার টু বার্নার্ড শ, জুলে ভার্ন টু জুলিয়াস সিজার, শরৎবাবু টু সত্যান্বেষী ব্যোমকেশ, সবার সাথেই পরিচয় কাকার ঘরে জমানো গোপন বইয়ের তাক থেকেই। তাই হয়তো কাকাও তার শেষ ইচ্ছেটা যাকে। তা বাকি যাত্রাপথ, কিংবা কিরকম জনহীন স্টেশনে নামলাম এবং তারপর কি ভয়ঙ্কর প্রচেষ্টায় একখানা গরুর গাড়ি ধরে কি কষ্টে কাকার চিঠিতে বলা গ্রামে পৌঁছলাম, তবে শেষ অবধি পৌঁছলাম। প্রত্যন্ত গ্রাম, অধিকাংশই চাষের মাঠ, 8 ঘন্টা ছাড়া ছাড়া 4-5টা বাড়ি মিলে এক একটি জনপদ।
কাকা এরকম পাণ্ডববর্জিত জায়গায় এসে কেন বাড়ি করল সেটাই তখন মাথায় ঢুকছিল না। গরুর গাড়ি যেখানে নামালো সেটা একটা বটতলা। সন্ধ্যা প্রায় আসন্ন। কিছু বয়স্ক মানুষের জটলা, মনে হলো প্রাত্যহিক আড্ডা আর কি। ওটা কে বটে? শহর থেকে এলেন বুঝি? তা কাকে খুঁজছেন? একের পর এক অনুসন্ধিৎসু চোখের প্রশ্নবাণে জর্জরিত হতে লাগলাম। আর সেটা স্বাভাবিকও। এই আদিমপুরে যেচে কেউ কেন আসতে চাইবে? আমি বললাম, আগে আমার নাম রুদ্র সোম, আসছি কলকাতা থেকে। স্বর্গীয় ডক্টর বারীন্দ্রনাথ সোমের ভাইপো আমি। ও আচ্ছা, তুমি ডাক্তার বাবুর ভাইপো? আগে বলবে তো। কেউ মোড়া নিয়ে আয়, মোড়া নিয়ে আয়, গেলাসে করে জল নিয়ে আয় দেখি। এখানে আসতে বাঁচার বড় কষ্ট হয়েছে গা। বড় ভালো মানুষ ছিলেন গো ডাক্তার বাবু, আমাদের বড় ভালোবাসতেন। কি থেকে যে কি হয়ে গেল, শেষ সময়টা উনি বলেছিলেন তুমি আসবে। তা আজ রাতে তো সে বাড়ি যেতে পারবে নি, আমাদের ঘরেই একটু কষ্ট করে কাটতে দাও বাবা। আগে মাফ করবেন, আমার হাতে আসলে বেশি সময় নেই, দুদিনের মধ্যেই ফিরতে হবে। চিঠিতে কাকা নবীন মাস্টারের বাড়ি যাওয়ার কথা লিখেছিলেন। দাঁড়াও, মগজে একটু ধোঁয়া দিয়ে নি, অনেক দিনের পুরনো স্মৃতি তো। এই পর্যন্ত বলে থামলেন প্রফেসর সোম। গোল্ড ফ্লেকের গন্ধে ঘরটা ভরে উঠল। আমাকেও অফার করলেন, ভদ্রতার খাতিরে না বললাম। আরে সিগারেটের কি আর ছোট বড় হয় ভায়া? যাকে কোথায় ছিলাম যেন? ও হ্যাঁ, নবীন মাস্টারের বাড়ি। তা ভদ্রলোকের দোতলা মাটির বাড়ি। আমাকে পেয়ে কি যে করবেন ঠিক করে উঠতে পারছিলেন না। বাবা, তোমাকে যে কি বলবো, আসলে বীরু যে আমার কি পরিমাণ কাছের বন্ধু ছিল। আসলে মানুষজন খুবই কম এখানে, লোকজন ভালো হলেও সব শাসাভূষো। কথা বলার জন্য তো একটা ঠিকঠাক লোকের দরকার। বীরু আর আমি সেই লোক ছিলাম। শালা আমাকে আমাকে একেবারে একা করে দিয়ে চলে গেল। যাকে এই নাও বাবা, তোমার দলিল দস্তাবেজ। এবারে এসব তুমি সামলাও। বীরু তোমাকে দিতে বলে গেছিল, আমি হাঁপ ছেড়ে বাঁচলুম। তা আজকের রাতটা কষ্ট করে হলেও তোমাকে এখানেই কাটাতে হবে বাবা। কাল সকালে তোমাকে লোক দিয়ে সেই বাড়িতে পৌঁছে দিয়ে আসবোক্ষণ। তুমি তোমার মতন করে সব দেখে নিও, হ্যাঁ? আর হ্যাঁ, ওই খাবার দাবার নিয়ে একদম ভেবো না, রোজ পৌঁছে দিয়ে আসবে আমার লোক। হে বাবা, না না মাস্টারমশাই, আপনি এত করছেন, আবার ওসব কেন? আমার অভ্যেস আছে রান্না করার, আমি নিজেই দুটো ফুটিয়ে নিতে পারবো। বেশ, তুমি যখন কিন্তু কিন্তু করছো, তোমাকে করতে হবে না। আগে যে লোক তোমার কাকার কাছে কাজ করতো, আমি তাকেই খবর দিচ্ছি। লোক খুব ভালো, সব করে দেবে। তবে একটা কথা বাবা, রাতে কিন্তু কেউ থাকবে না। ওই একটাই সমস্যা ছিল তোমার কাকার সাথে। দেখো দেখি, তোমাকে শুধু মুখে কতক্ষণ বসিয়ে রেখেছি। দাঁড়াও দাঁড়াও, দেখে আসি গিন্নির রান্না কত দূর। কি যেন একটা চেপে গেলেন ভদ্রলোক, আমিও আর ঘাঁটালাম না। কাকার বাড়ির নাম মায়া কানন। পেল্লায় দোতলা মার্বেলের বাড়ি,
চারপাশে উঁচু প্রাচীর দিয়ে ঘেরা, ভেতরে বাগান, বেশ পরিশ্রম দিয়ে সাজানো। তাই পাণ্ডব বর্জিত জায়গায় কাকা কেন এরকম পেল্লায় একটা বাড়ি ফাঁদতে গেলেন, এটা মাথায় না ঢুকলেও কেন রাতে কেউ আসতে চায় না সেটা ভালোই বুঝতে পারছিলাম। মূল গ্রাম থেকে হাঁটা পথে এখানে আসতে প্রায় 25 মিনিট লাগে, মাঝে আবার পুরোটাই জঙ্গল। সঙ্গে যে লোকটি এসেছে তার নাম শম্ভু। সে কাকার আমলের লোক না হলেও এ বাড়িতে আগে মাঝে সাঝে কাজ করেছে। পয়সা করি খাবার দাবারের চাহিদা খুব বেশি না থাকলেও দাবি একটাই, সঞ্জয় পর বাবু আর থাকবুনি, পরদিন ভোরে আবার আসুন। আমিও আর অমত করলাম না। সারা জীবন হোস্টেলে মেসে কাটিয়েছি এখানে ওখানে, রাতে এই নির্জনপুরীতে একা কাটাতে আমার খুব বেশি অসুবিধে হবে না। ঘরদোর এমনিতে পরিষ্কারই ছিল, তাও শম্ভু বেশ ঝেড়ে ঝুড়ে দিল চারপাশ। আর ভেতরের বর্ণনা কি দেব ভায়া, একজন একা মানুষের যে থাকার জন্য এত কিছু লাগতে পারে তা না দেখলে জানতে পারতাম না। পুরো বাড়ি জুড়ে দামি আসবাবপত্র, ওয়াল পেন্টিং, শোপিস, মানে মোটামুটি ধরে নাও ছোটখাটো পুরনো একখানা জমিদার বাড়ি। কাকা শেষ জীবনটা বেশ রসে বসেই কাটিয়েছিলেন বোঝা যায়, কিন্তু একা একা কিভাবে? ভাবলাম যাকে যাক, এসব নিয়ে না হয় পরে ভাবা যাবে। আপাতত শম্ভুর হাতের রান্না টেস্ট করে একটু গড়িয়ে নেওয়া যাক, পরে বাকি বাড়িটা আর চারপাশটা ভালো করে দেখতে হবে। তখন সন্ধে হয়, শম্ভু চলে গেছে। আমিও দোতলার একটা ঘরের বিছানায় গুছিয়ে বসেছি। হ্যাজাক জ্বলছে, দলিলপত্রগুলো একবার চোখ বুলিয়ে নেওয়া দরকার। আরে ওটা কি? রীতিমতো দস্তা দিয়ে সিল করা মুখবন্ধ একটা খাম, আবার কাকার চিঠি। দেখা যাক এবারে উনি কি লিখে রেখে গেছেন। স্নেহের রুদ্র, এই চিঠি যখন তুমি পাবে তখন আমি আর থাকবো না। তুমি জানো আমাদের পরিবারের মধ্যে তুমি একমাত্র ক্লোজ ছিলে, তাই তোমার ওপরে এই এক গুরু দায়িত্ব আমি দিয়ে যেতে চাই। বাড়ি জমি জায়গা এসব নিয়ে আমি ভাবি না, ওগুলো তুমি যা ভালো বুঝবে করবে। আমার স্টাডি রুমের লাইব্রেরির একদম মাঝের তাকে একটা গোপন কুঠুরি আছে, ওটার মধ্যে কিছু আমার ডায়েরি আর বই রয়েছে। ওগুলো তোমাকে পুড়িয়ে ফেলতে হবে। হয়তো অবাক হচ্ছ আমি কেন নিজেই করে ফেলিনি এতদিন। আসলে পারিনি, মায়া কাননে জড়িয়ে গেছিলাম। কিন্তু তোমাকে পারতে হবে বাবা। শুধু এইটুখানি জেনে রেখো, ওর সাথে তোমার কাকার সম্মান জড়িয়ে আছে। আর হ্যাঁ, শেষ করার আগে আবার সাবধান করে দিলাম, তুমি ভুলেও ওগুলো যেন কোনোভাবেই পড়তে যেও না। এটা তোমার কাছে একজন মৃত্যু পথযাত্রী মানুষের শেষ অনুরোধ রইল। কাকা হিসেবে যদি এতটুকুও সম্মান করেছ, ভালোবেসেছ, তাহলে ওগুলো পুড়িয়ে ফেলবে। আমি যে ভুল করেছি তুমি সেটা করতে যেও না বাবা। মায়ার কাননে একবার জড়িয়ে পড়লে জেনে রেখো, আর মুক্তি নেই। কাকার শেষ ইচ্ছেকে সম্মান করা আমার উচিত ছিল। ডায়েরিটা আমার পড়া উচিত হয়নি। আসলে যৌবনের প্রাবল্য বুঝতেই তো পারছো। সেদিন ক্ষণিকের গোয়ার্তুমির মূল্য আমাকে সারা জীবন চোকাতে হবে। হঠাৎই ওপরে কিসের যেন চিৎকার শোনা গেল।
কেউ যেন প্রবল আক্রোশে জিনিসপত্র ছুঁড়ে ফেলে দিল। হন্তদন্ত হয়ে উঠলেন প্রফেসর। এক্সকিউজ মি, তুমি একটু বসো কৌশিক, আমি আসছি। দৌড়ে বেরিয়ে গেলেন উনি, আর আমি কিরকম একটা কিংকর্তব্য বিমূঢ় হয়ে বসে রইলাম। আমার বাড়ির লোক মেরিকে মানিয়া নিতে পারে নাই, তাই দেশ হইতে ফিরিয়া আসিয়া কে জানে একমাত্র উহার জন্যই সে সর্বদা মনমরা হইয়া থাকিত কিনা। আসলে মেরি অনাথ, তাই আমার বাড়ির মানুষদিগকে আপন করিয়া লইতে চেয়েছিল সে, কিন্তু উহাদিগকেই বা দোষ দিই কি করিয়া। আমার ওই রকম ভাবে কোনো আগাম সংবাদ না দিয়া উহাকে লইয়া যাওয়া উচিত হয় নাই। সেসব দুঃখ আমরা মানিয়া নিয়াছিলাম, দুটিতে মিলিয়া আনন্দের সংসার সাজাইয়াছিলাম। ডাক্তার হিসাবে আমারও পশার বাড়িতে ছিল, কিন্তু বিধাতা পুরুষের বোধ করি আমাদের এত সুখ সহ্য হইল না। রাজরোগে মেরি আক্রান্ত হইল, আমিও আমার সিনিয়ররা মিলিয়া প্রাণ ঢালিয়া দিলাম, কিন্তু মেরি বাঁচিল না। মেরি ভিন্ন আমার ইহ জগতে আর কেউ ছিল না, কিছুই ভালো লাগিত না। ডাক্তারি ছাড়িয়া দিলাম, আমাদের বাসাটাও ছাড়িয়া দিয়াছিলাম। আমার পাগলের মতো অবস্থা দেখিয়া কেউ কেউ নূতন করিয়া বিবাহ করিবার বিধান দিল। সেসব কানে না তুলিয়া আমি কান্ট্রি সাইডে একখানি ছোট্ট ঘর লইলাম। সেইখানেই বৃদ্ধ স্যামুয়েলের সাথে আলাপ। আমার অবস্থা দেখিয়া অত্যন্ত দয়া পরবশ হইয়া সে বুড়া আমাকে এক জিপসি মহিলার কাছে নিয়ে যান। সব শুনিয়া সে কিছু পাউন্ডের বিনিময়ে আমাকে কিছু উপায়ের কথা বলে, সঙ্গে এই বলেও সাবধান করে যে প্রকৃতির বিরুদ্ধাচরণ করা মানুষের কর্তব্য নয়। আমি সেগুলি লিখিয়া লই। মেরিকে হারাইয়া আমার মাথা ঠিক ছিল না, সে সাবধান বাণী আমার কর্ণে প্রবেশ করে নাই। অনেক খোঁজ করিয়া, অনেক পুরাতন লাইব্রেরি ঘাঁটিয়া আমি কিছু পুস্তকের সন্ধান পাই, যেগুলি সেই জিপসি বুড়ির দাবিকে সমর্থন জানায়। কিন্তু এখানে থাকিয়া ইহার প্রয়োগ করা আমার পক্ষে সম্ভবপর নয়। ইহার জন্য ফাঁকা জনবিহীন জায়গার প্রয়োজন। ডায়েরিটা পড়ে পুরো ব্যাপারটা আমার কাছে পরিষ্কার হয়ে যায় যে কাকা কেন এত দূরে পাণ্ডব বর্জিত এই জায়গায় জমিদার বাড়ি কিনতে গেলেন। কিন্তু ডায়েরিটা জুড়ে শুধু কাকা আর মেরির পুনরায় মিলিত হওয়ার কথা। যতই হোক গুরুজন, তাদের যৌনাচারের কথা পড়তে কার আর ভালো লাগে। কিন্তু মেরিকে উনি ফিরে পেলেন কিভাবে, আর কিভাবেই বা এটা সম্ভব? এক্স্যাক্টলি, ঠিক এই প্রশ্নটাই আমার মনেও এসেছিল। আমি বিজ্ঞানের ছাত্র, এগুলো সবই পত্নী বিয়োগে শোকে আচ্ছন্ন কাকার মন গড়া কল্পনা বলেই চালিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু পারিনি কারণ ওই বাকি বইগুলো এত সুন্দরভাবে গুছিয়ে সব বর্ণনা করা ছিল সেখানে, যদিও ল্যাটিনে লেখা, কিন্তু ও বিদ্যে আমার ছিল। তাই ভাবলাম একবার প্রয়োগ করাই যাক না। জিপসি মহিলার সাবধান বাণী কাকা শোনেননি, আমি বা কাকার কথা শুনব কেন? বয়সের দোষ ভায়া, বুঝলে, বয়সের দোষ, অদম্য কৌতূহল। আর তখনই সেই সর্বনাশটা ঘটে গেল। কি সর্বনাশ প্রফেসর? বলবো, তবে ডিনার করতে করতে। তুমি বরং একটু বসো, কেমন? কইরে রমেন, ডিনারটা এবার সার্ভ কর, আমি একটু ওপর থেকে আসছি। উত্তেজনার ফানুসে চড়িয়ে আবার চলে গেলেন প্রফেসর। কেন যে উনি বারবার দোতলায় চলে যান কে জানে।
আপনার কুকের কিন্তু রান্নার হাতটি খাসা। আমার সাথে ও সারা পৃথিবী ঘুরে বেরিয়েছে ভায়া, হাত তো খুলবেই। এই তারপর বলুন কি হলো, কি সর্বনাশের কথা বলছিলেন তখন আপনি? হ্যাঁ, তা হলো কি, কাকার ডায়েরি আর বইগুলো ঘেঁটে আমায় বেশ একটা অ্যাডভেঞ্চারের নেশা পেয়ে বসলো। সবিস্তার বর্ণনায় যাচ্ছি না, তবে ডায়েরিতে লেখার প্রসেস কিংবা বইগুলোতে যেটা বলা হয়েছে সেটা হলো, মৃত প্রিয়জনকে আহ্বান করা তো সম্ভব, কিন্তু তাদের আবার নিজের করে রক্তমাংসের শরীরে পাওয়া সম্ভব নয়। তবে রোশো ভায়া, রোশো। অত অস্থির হলে ঘটনার খেই হারিয়ে যায়। আমাদের হিন্দুদের অঘোরীতন্ত্রে যেমন ডাকিনী যোগিনীদের নাম শুনেছ, তেমনি ওদের শাস্ত্রেও বিভিন্ন স্তরের ডিমনের কথা বলা হয়েছে। বিভিন্ন স্তরের শক্তি এদের। তেমনি নিম্ন এক স্তরের ডেমন হল সাকুবাস। ওদের তন্ত্রে এদের দেখানো হয়েছে সেক্স স্লেভ হিসেবে, মানে বিভিন্ন শক্তি উপাচারে এদের আবদ্ধ করে নিজের যৌন বাসনা কামনা এদের দিয়ে পূর্ণ করা যায়। এবং শুধু তাই নয়, যে রূপে এদের কামনা করা হয় সেই রূপেই এরা ধরা দেয়। তবে হ্যাঁ, এদের কন্ট্রোলে রাখতে হয়, নইলে ফল কিন্তু মারাত্মক। কি, এবার নিশ্চয়ই তোমাকে কাকার মেরির পুনর্মিলনের কেসটা বোঝাতে পেরেছি? হ্যাঁ, বুঝতে পারছি, কিন্তু ওই কিন্তুটাতেই আমিও আটকে ছিলাম। বিজ্ঞানের জগতে এসব গাঁজাখুরি আবার সম্ভব নাকি? কিন্তু পরীক্ষা করে দেখতে অসুবিধে কোথায়, তাই না? প্রসিডিওরে এমন কিছু ভয়ঙ্কর উপকরণের কথা বলা নেই যা সহজলভ্য নয়। এর মাঝে কিছু কাজ আমি সেরে রাখলাম। বাড়ি গেলাম, গিয়ে ভুজুম ভাজুম দিলাম যে ওখানেই আমি কাঠের ব্যবসা শুরু করব। আসলে 7 ভাইয়ের এক ভাই আমি, তাই বাড়ির লোক খুব একটা বেশি চাপ নেয়নি। যাকে ফিরে এলাম সব জিনিসপত্র নিয়ে যা যা লাগবে। বাকি রইল 2টো জিনিস, যেগুলো শম্ভু জোগাড় করতে পারবে: দেশি মুরগির নখওয়ালা ঠ্যাং, আর একটা জিনিস খুব অদ্ভুত, শকুনের ডিম। পেলেন? হ্যাঁ, পেলাম, কিন্তু বেশ কিছু পয়সা গচ্চা দিয়ে অনেক বুঝিয়ে সুজিয়ে রাজি করেছিলাম শম্ভুকে। তারপর আর কি, কাকার ডায়েরিতে যেভাবে বলা হয়েছে সেভাবে পূর্ণিমা তিথিতে সব উপকরণ দিয়ে ছাদে গিয়ে গোপনে সব উপাচার সারলাম। শুধু সমস্যা হলো একটা জায়গায়। কিসের সমস্যা? কি আর বলবো, তুমি আমার থেকে অনেক ছোট, মানে সাকুবাসকে ডাকতে গেলে অনেক উপাচারের মধ্যে আর একটা হলো কারো মুখ তোমাকে স্মরণ করতে হয়। মানে যে রূপে তুমি সাকুবাসকে কাছে পেতে চাইছো সেই রূপ আর কি। তা অস্বীকার করব না, কলেজে পড়াকালীন একটি মেয়েকে আমার বেশ পছন্দ ছিল, বেশ রাবিন্দ্রিক আর কি, বুঝলে না? কিন্তু এখনকার মতো খুল্লা ব্যাপারটা তো ছিল না, তাই কথা পর্যন্ত বলা হয়ে ওঠেনি কোনোদিনও। তা ভাবলাম ক্ষতি কি। সেদিন সারা রাত কিছুই হলো না। পরদিন ঘুম ভাঙল, ভাবলাম সবই কাকার মনের ভুল, পুরোটাই ধাপ্পা। খটকা লাগলো,
ধবধবে সাদা মার্বেলের মেঝেতে কাদামাখা পায়ের ছাপ দেখে হাঁক পারলাম শম্ভুকে। শম্ভু জানালো সে এসেই বাগানে কাজ করতে লেগেছে, এ ঘরে সে আসেনি, আর কাদা পায়ে আসার সাহসও তার হবার নয়। কিন্তু ওগুলো তো মানুষেরই পায়ের ছাপ। ও মিথ্যে বলছে না তো, নাকি চোর এসেছিল? কিন্তু দেখলাম সেরম কিছু মিসিংও নয়। সেই রাতে আবার একবার কাকার বলা প্রসিডিওর সহযোগে উপাচার সম্পূর্ণ করলাম। ঘুমিয়ে আছি, রাত তখন কটা খেয়াল নেই। হঠাৎ একটা তীব্র সুগন্ধ নাকে এসে লাগলো। অনেকটা আগেকার দিনে মা বউয়েরা মাথায় এক ধরনের সুগন্ধি তেল মাখতেন, সেই রকম। মাথার কাছে টর্চটা জ্বালাবো কিনা ভাবছি, কিন্তু তারপর যা হলো আর সাহস পেলাম না কিছু করার। একটি নারী কণ্ঠ খিলখিলিয়ে ভেসে এলো, বুঝলে? আমাকে তো এই রূপেই চেয়েছিলে, তবে আজ ভয় পাচ্ছ কেন? চোখ অন্ধকারে সইয়ে নিয়ে যা দেখলাম তাতে আমার হাড় হিম হয়ে গেল। কাকা মিথ্যে কথা বলে যাননি। চাঁদের আলোয় মুখটা স্পষ্ট বোঝা না গেলেও দেখলাম একটা নারী অবয়ব দাঁড়িয়ে আছে আমার বিছানা থেকে একটু দূরেই। একটু একটু করে সে এগিয়ে এলো আমার দিকে। সেই মুখ, সেই ঠোঁটের কাছের তিল, সেই লম্বা কটিদেশ, সেই সুউচ্চ বুক আর সেই শরীর। আমি স্তব্ধ হয়ে গেলাম। ভয়ঙ্কর অথচ চরম সুন্দর। তারপর সারা রাত কি হয়েছিল সে বিস্তারিত আলোচনায় যাচ্ছি না। শুধু এটা বলতে পারি, একটা হিংস্র বাঘিনীর সাথে আমাকে যেন খাঁচাতে ছেড়ে দেওয়া হয়েছিল। ভোরবেলা ঘুম ভাঙল, পাশে তাকালাম, কই কেউ নেই সেখানে। তাহলে স্বপ্ন দেখলাম নাকি? আয়নার দিকে যখন চোখ পড়ল আমি কেঁপে উঠলাম। আমার সারা শরীর জুড়ে নখের দাগ, ভালোবাসার দাগ। তারপরও আপনি পড়ে রইলেন ওই বাড়িতে, পালিয়ে এলেন না? ওই যে কাকা বলেছিলেন না, মায়া কানন। এবার আমি হাড়ে হাড়ে সেটা টের পেলাম। এখন অস্বীকার করতে লজ্জা নেই, আমার জীবনের সবচেয়ে মধুরতম রাতগুলো কেটেছিল ওইখানেই। ওর নাম আমি দিয়েছিলাম মায়া। সে রাতের আঁধারে আসতো, ভোর হওয়ার আগে চলে যেত। কথা কোনোদিন খুব একটা বেশি কিছু হয়নি, বলার সুযোগও সে দিত না। রতিকলায় সে পারদর্শী ছিল। এভাবে 1 মাস কেটে গেল। বাড়িতে চিঠি পাঠানো বন্ধ, নবীন মাস্টারের সাথে আড্ডা বন্ধ, কাকার জমিগুলো সস্তায় বেচে দিতে থাকলাম। শুধু সারাদিন বসে থাকতাম তার অপেক্ষায়, কখন সে আসবে। হঠাৎ একদিন এক সকালে শম্ভু এসে বলল যে এক পাদ্রী নাকি আমার সঙ্গে দেখা করতে চায়, কিন্তু সে বাড়িতে প্রবেশ করবে না। গেলাম বেজার মুখে দেখা করতে। পাদ্রী সাহেব মাঝবয়সী,
কিছুক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে রইলেন। মাই সান, এখনো সময় আছে শয়তানকে হারিয়ে দেওয়ার। আমি তোমার কাকাকেও বলেছিলাম, উনি পারেননি, কিন্তু তোমার মধ্যে সে পাওয়ার আছে। তুমি পারো সে নরকের কীটকে নরকে ফেরত পাঠাতে। দুম করে মাথাটা গেল গরম হয়ে। যা তা কথা শুনিয়ে বসলাম ওনাকে। আসলে বয়সটা তখন কম তো, আর ওদিকে মায়ার আবেশে আমি আবিষ্ট। পাদ্রী সাহেব স্মিত হাসলেন। আগুন নিয়ে খেলছো তুমি বাবা। তোমার আনন্দ কিন্তু অন্যের অভিশাপ হয়ে আসতে পারে। তোমার বাড়ির বাম পাশ দিয়ে যে রাস্তাটা গেছে, ওটা দিয়ে কিছুটা গেলেই আমার ঘর। যদি কোনোদিন অসুবিধায় পড়ো, আসতে দ্বিধা করো না। ঈশ্বর তোমার মঙ্গল করুন। উনি চলে গেলেন। সেই রাতে মায়া প্রথম অন্য ধরনের কথা বলল। কি করতে এসেছিল ওই বুড়োটা? মায়াকে ভয় পাওয়া অনেকদিন আগেই ছেড়ে দিয়েছিলাম আমি। সে যে একটা বিদেহী, এই জ্ঞান তখন আমার চলে গিয়েছিল। আসলে একটা রক্ত মাংসের মানুষ যাকে প্রতি রাতে আমি নিজের করে পাই, তাকে ভয় পেতে যাব কেন? কিন্তু এই প্রথমবার পাদ্রীকে নিয়ে কথা বলার সময় মায়ার চোখ দেখে আমার অস্বস্তি লাগলো। তারপর ডিনার শেষ, তুমি এবার হাত ধুয়ে ফেলো। বাকিটা একটা কড়া করে ব্ল্যাক কফি খেতে খেতে বলবো। আপনি নিশ্চয়ই আবার ওপরে যাবেন? কেউ কি আছে ওপরে? আমি আর থাকতে না পেরে জিজ্ঞেস করেই ফেললাম। বলবো বলবো, নিশ্চয়ই বলবো, তবে ওই কফিটা আসার পর। স্মিত হেসে চলে গেলেন প্রফেসর সোম। আমিও হাত ধুয়ে স্টাডি রুমের সোফায় বসে অপেক্ষা করতে লাগলাম, মনে অনেক প্রশ্নের ভিড় নিয়ে। সব ভালো জিনিসেরই একটা শেষ থাকে, আর সেটা যদি অতিপ্রাকৃত হয় তাহলে তার শেষটা মধুর হয় না। কই, কফিটা তুলে নাও, ঠান্ডা হয়ে যাবে যে। হ্যাঁ হ্যাঁ, এই নিচ্ছি। তারপর কি হলো? বেশ চলছিল বুঝলে। হঠাৎ একদিন সকালে নবীন মাস্টার একজনকে নিয়ে হাজির। দেখলাম অবিনাশ। অবিনাশ আমার স্কুলের বন্ধু, খুব ক্লোজ ছিলাম। আসলে বাপ মা মরা অনাথ ছেলে মামা বাড়িতে লাঠি ঝাঁটা খেয়ে পড়ে থাকতো, তাই বড়লোক বাড়ির ছেলে হয়ে বেশ মায়া পড়ে গিয়েছিল ওর ওপরে। কলেজে থাকাকালীনও অনেকবারই গেছি ওর মামার মুদির দোকানে, ওখানেই ও কাজ করত। ওসব পরে আর যোগাযোগ রাখা হয়নি, কিন্তু এরকম হুট করে চলে আসায় বেশ বিরক্ত হলাম। যদিও মুখে সেটা প্রকাশ করলাম না। কথায় কথায় নবীন মাস্টার জানালো যে অবিনাশ কাল রাতেই এসেছে, কিন্তু আমার বন্ধু, তাই রাতে আতিথ্যটুকু গ্রহণ না করিয়ে উনি ছাড়েননি অবিনাশকে। সে যাই হোক, চা জল খাবার খাইয়ে নবীন মাস্টারকে বিদায় দিলাম। এবার পড়লাম অবিনাশকে নিয়ে। ভেতরের রাগটা যথাসম্ভব চেপে জিজ্ঞেস করলাম, তা ভাই হঠাৎ কি মনে করে? আসবার আগে একটা খবর দিতে হয়তো। অবিনাশ খপ করে আমার হাত দুটো চেপে ধরল। জানি ভাই, কাজটা খুব অন্যায় হয়ে গেছে। তুমি অনেকদিন আর মামার দোকানে আসো না। তোমার বাড়িতে কি খোঁজ নিয়ে জানতে পারলাম তুমি এখানে কিসে নতুন ব্যবসা চালু করেছো। মা কালীর দিব্যি কেটে বলছি ভাই, মামার ওখানে আর পারছিলাম না।
দুবেলা গাধার মতো খেটেও যদি দুটো খেতে না দেয় কিভাবে থাকি বলো তো? তোমার তো নতুন ব্যবসায় অন্তত একটা চাকরের দরকার পড়বে। আমাকে না হয় সেই চাকরিটাই দিও। টাকা পয়সা লাগবে না, দুটি খেতে দিও, তাহলেই হবে। কিন্তু দোহাই আমাকে আর তাড়িয়ে দিও না বন্ধু। খুব খারাপ লাগলো। ছি 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 ছি, ছোটবেলার বন্ধুর সাথে কি ব্যবহার করছি আমি, কি অধঃপতনই না হয়েছে আমার। বললাম, আরে ছি ছি, সে কথা আসছে কেন? আমি কি তোমাকে চলে যেতে বলেছি? থাকো না তুমি নিজের বাড়ি মনে করে। মুখে বললাম বটে, তবে মনে মনে স্থির করলাম দরকার পড়লে হাতে বেশ কিছু টাকা দিয়ে হলেও ওকে কিছুদিনের মধ্যেই এখান থেকে বিদায় করতে হবে। মায়ার ব্যাপারে ও যেন কিছু জানতে না পারে। তোমার ব্যবসার তো কিছু দেখছি না ভাইয়া। আপিস কি দূরে কোথাও? সব দেখবে ভাই, এই তো সবে এলে, একটু জিরিয়ে টিরিয়ে নাও। এই শম্ভু, এই দাদাকে নাইবার জল টল এনে দে, তারপর জমিয়ে খাওয়া দাওয়া সারা যাবে। ওটা কে গো? কোনটা? নেকা, ওই যে নিচের তলার ঘরে যাকে ঠাই দিয়েছ। ও ও আমার বাল্য বন্ধু। তোমাকে তো সে কথাই বলতে যাচ্ছিলাম। একটা অনুরোধ আছে তোমার কাছে। অনুরোধ কেন? আদেশ বলো। দেখো, তুমি কিন্তু ওই বেচারিকে ভয় দেখিও না, ওর কাছেও যেও না, কেমন? আমি কেন যাব? আমি তো শুধু তোমার। বলেই খিলখিলিয়ে হেসে ওঠে মায়া। আমাকে আরো শক্ত করে জাপটে নেয় নিজের শরীরের সাথে। পরদিন সকালে অবিনাশের সাথে জলখাবারের টেবিলে দেখা। কিছুটা অন্যমনস্ক দেখাচ্ছিল তাকে। জিজ্ঞেস করলাম, কি ব্যাপার বন্ধু, মুখ চোখ এমন শুকনো কেন? নতুন জায়গায় রাতে ভালো ঘুম হয়নি বুঝি? না, তা নয় ব্যাপারটা। আসলে তোমাকে যে কিভাবে বলি বুঝতে পারছি না। হাহারে, নিঃসংকোচে বলো। দেখো ভাইয়া, মানে তুমি বড় লোকের ছেলে, তোমার কিছু খেয়াল খুশি থাকতেই পারে, কিন্তু আমি গরিব ব্রাহ্মণ সন্তান। নিজের আত্মমর্যাদা ছাড়া আমার আর কিছু নেই। আমাকে তোমার এই খেলায় অনুগ্রহ করে অংশ নিতে বলো না। ওনাকে বারণ করে দিও। বুঝলাম ঘটনাটা কোন দিকে গড়িয়েছে। মায়াকে এত বারণ করার পরেও সে অবিনাশের ঘরে গেছে, এবং শুধু যায়নি, তাকে আবার রতিক্রীড়ায় আহ্বান জানিয়েছে। শরীরে এত ক্ষুধা তার, আজ তাকেও উচিত শিক্ষা দিতে হবে। কিন্তু না, মাথা ঠান্ডা করে এগোতে হবে। আসলে মায়া যে রক্তমাংসের মানুষ না, সেটা বারবার ভুলে যাই আমি। আচ্ছা, আমি যে তোমাকে বারণ করলাম, তাও তুমি অবিনাশের কাছে কেন গেলে? কেন? আমি কাছে গেলে কি সে অপবিত্র হয়ে যাবে? সেটা নয় মায়া, কিন্তু সবার সব জিনিস নাও ভালো লাগতে পারে। হঠাৎ করে আমার দুটো হাত ধরে নিজের নরম বুকে টেনে নিল মায়া। তারপর হেসে প্রশ্ন করল, তুমি কি বলতে চাও? কোনো পুরুষ মানুষের সাধ্য আছে এই শরীরটা অস্বীকার করার? অবিনাশ তো তোমাকে ভালোবাসেনি, বেসেছি আমি। তাহলে তুমি কেন ওর কাছে যাবে? তুমি বড্ড সহজে নিজেকে আত্মসমর্পণ করে দাও, আর সে যে বড্ড প্রতিবাদী।
শক্ত পুরুষ। ঝাঁ করে মাথাটা গরম হয়ে গেল, আর ভুলটা তখনই করে বসলাম। ওকে বললাম, বেশ্যা মেয়ে ছেলে, তোর এত শরীরের ক্ষুধা? মনে রাখিস যে আমি তোকে নরক থেকে তুলে এনেছিলাম, সেখানে এই মুহূর্তে ফেরত পাঠিয়ে দিতে পারি তোকে। যা সর্বনাশ হওয়ার হয়ে গেল। আগুন চোখা দৃষ্টিতে সে নীরবে তাকিয়ে রইল আমার দিকে। সেই ভয়ঙ্কর চোখের আগে আমি দেখিনি সে যে মানুষ নয়, রক্ত মাংসের একটা কায়া। এই প্রথমবার আমি বুঝতে পারলাম। আমি আর তাকিয়ে থাকতে পারলাম না, চোখ বুজে ফেললাম। তারপর কতক্ষণ কেটে গেছে জানি না, ওভাবেই পড়েছিলাম কুণ্ডলি পাকিয়ে। হঠাৎ এক তীব্র আর্তনাদে সে রাতের নিস্তব্ধতা খান খান হয়ে ভেঙে পড়ল। বুঝতে পারলাম এ গলা অবিনাশের। দেখলাম ঘরে মায়া নেই। ছুটে গেলাম নিচের তলায় অবিনাশের ঘরের দিকে, কিন্তু ততক্ষণে যা হবার হয়ে গেছে। ঘরের দরজা বন্ধ, ভেতর থেকে মায়ার ভয়ঙ্কর হাসি আর অবিনাশের আর্তনাদ ভেসে আসছে। সে যেন এক ক্ষুধার্ত বাঘিনীর খাঁচায় বাঁধা পড়েছে। দরজা হাতড়াতে লাগলাম। অবিনাশ, অবিনাশ! মায়া, ওকে ছেড়ে দাও। মায়া, তোমার হিসেব কিন্তু আমার সাথে। আমি অপরাধের সাজা নিতে প্রস্তুত আছি, তুমি ছেড়ে দাও ওকে। কিন্তু বৃথা চেষ্টা। আগেকার দিনের মোটা সেগুনের দরজা ধাক্কা দিয়ে আমার কাঁধ ছড়ে গেল, কিন্তু পাল্লা এক চুলও নড়ল না। ভেতরের চিৎকারটা ক্রমশ গোঙানিতে পরিণত হলো। আমি কি করতে পারি? এই নির্জন পুরীতে কে এই রাতে আমাকে সাহায্য করতে আসবে? তোমার আনন্দটা অন্য লোকের অভিশাপ হয়ে দাঁড়াতে পারে। পাদ্রী সাহেবের কথাটা আবার কানে বাজল। হ্যাজাকটা নিয়ে ছুটে গেলাম সেই জঙ্গলের পথ ধরে। এলোপাথারি দৌড়ে গাছের ডাল কাঁটা পাথরে ছিন্ন ভিন্ন হয়ে যেতে লাগলো আমার শরীর। মাথায় একটাই চিন্তা, যে করে হোক অবিনাশকে মায়ার হাত থেকে বাঁচাতেই হবে। দূর থেকে একটা চার্চ মতো কি যেন দেখতে পেলাম। পাগলের মতো এগিয়ে চললাম। চার্চের পাশেই একটা ঘর। তার দরজায় গিয়ে উন্মাদের মতো বাড়ি মারতে লাগলাম। ফাদার, 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 আপনি কোথায়? দরজাটা বোধহয় অল্প একটু ফাঁক হলো। আলো হাতে এক বৃদ্ধকে বেরিয়ে আসতে দেখলাম মনে হয়। আমি আর পারলাম না। মাথা অনেকক্ষণ আগেই কাজ করা বন্ধ করে দিয়েছিল, এবারে বুঝি শরীরও জবাব দিল। হ্যাঁ, আমার বন্ধুকে বাঁচান ফাদার, ও মায়া কাননে একা। চিৎকার করে অবশ হয়ে হুমড়ি খেয়ে ওখানেই পড়ে গেলাম আমি। তারপর তারপর কি হলো? ফাদার গেলেন মায়া কাননে, আর অবিনাশ বাবুরই বা কি হলো? তারপর সে রাতে এক্স্যাক্টলি কি হয়েছিল সত্যি আমি তা আজও জানি না। কিছু কিছু আবছা খণ্ডচিত্র মনে পড়ে, যেমন ফাদারের কাঁধে ভর দিয়ে আমি মায়া কাননে ফিরে এসেছিলাম। এখনো কানে বাজে ফাদারের সেই চিৎকার, সোম, একমাত্র তুমিই পারবে ওকে নিজের জায়গায় ফিরিয়ে দিতে। শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে আমি চিৎকার করে উঠেছিলাম, মায়া, মায়া, নরকের কীট বেশ্যা, তোকে আমি আদেশ করছি, দরজা খোল, অবিনাশকে ছেড়ে দে। সদর দরজাটা খুলে গিয়েছিল। সে ধীরে ধীরে বেরিয়ে এসেছিল, সম্পূর্ণ উলঙ্গ শরীরে। তার যে অনন্য রূপে এতকাল আমি মজেছিলাম তা একটু একটু করে খসে পড়ছিল, আর সেখানে জায়গা নিচ্ছিল থাক থাক গলা পচা মাংস। তার যে চোখে এতকাল সমুদ্রের নীল দেখতে পেতাম, আজ সেখানে স্থান পেয়েছে শ্মশানের নীরবতা।
তার যে বুকের গভীরে শান্তি খুঁজে পেতাম, আজ সেখান থেকে চুইয়ে চুইয়ে নেমে আসছে তাজা রক্তের ধারা। সে রক্ত কার তা বুঝতে আমার দেরি হয়নি। এ দৃশ্য আমি আর নিতে পারিনি। ওখানেই আমি জ্ঞান হারাই। ব্যাস, সে রাতের নলেজ আমার এতটুকুই। এরপর কি হয়েছিল, ফাদার কিভাবে আমাকে উদ্ধার করেছিলেন, এইসব বিষয়ে ফাদার কোনোদিনই আমাকে কিছু বলেননি, আর আমিও জোর করিনি। কারণ সেই অভিশপ্ত রাতের কথা আমি আর মনেও করতে চাইনি। পরদিন যখন জ্ঞান ফিরেছিল, আমি নিজেকে অক্ষত শরীরে এক মিশনারি হাসপাতালের নরম বিছানায় খুঁজে পেয়েছিলাম, আর প্রতিটি মুহূর্তে নিজেকে অভিশাপ দিয়েছিলাম অবিনাশের পরিণতির জন্য। আত্মহত্যাও করতে গিয়েছিলাম জানো, কিন্তু ফাদার বাধা দিয়েছিলেন। বলেছিলেন, আমি সেদিন ছিলাম বলে তোমাকে সাহায্য করেছিলাম, কিন্তু আমার বয়স হয়েছে। শয়তানের সাথে লড়াইয়ের সৈনিকদের সংখ্যা সত্যিই খুব কম। তুমি আসবে আমাদের এই সংগ্রামে? দেখো, অবিনাশের পরিণতির জন্য তুমি দায়ী, এ কথা ঠিক, কিন্তু সেই আফসোস, সেই অভিশাপটাকে কাজে লাগিয়ে যদি আরো 5টা মানুষের উপকার করা যায়, তা কি তুমি করবে না? তাহলে উত্তর পেলে তো কেন আমার এই লাইনে আসা? কফির কাপটা নামিয়ে স্মিত হাসলেন প্রফেসর। হঠাৎ উপর থেকে বাসনপত্র ছুঁড়ে ফেলার আওয়াজ এলো। চলো, আমার সাথে উপরে চলো। উপরে উঠে গিয়ে দেখলাম খাবারের বাসনপত্র চারিদিকে ছড়িয়ে পড়ে আছে। সেগুলো গুছিয়ে তুলছে সেই অল্প বয়সী ছেলেটা। আর বিছানায় ওটা কি? প্রায় বিছানায় মিশে যাওয়া একটা শরীর। অতি কষ্টে একটা হাত নেড়ে যেন কিছু বলতে চাইছে। এগিয়ে গেলেন প্রফেসর সোম, বললেন, শরীরের বাম দিকটা পুরো প্যারালাইসিসে অবশ, কথা বলতে পারে না। তবু বাড়িতে লোক এলে ওনার সাথে আলাপ করাতেই হবে, না হলেই কিন্তু ভয়ঙ্কর রেগে যান। এসো কৌশিক, আলাপ করিয়ে দিই। ইনি আমার বন্ধু অবিনাশ। উত্তেজনার চোটে কখন যে হাত আলগা হয়ে গেছে খেয়াল ছিল না। কফির মাগটা আছড়ে পড়ল মেঝের ওপর। ভাঙা টুকরোগুলো বিকট আওয়াজ করে ছড়িয়ে পড়ল চারিদিকে। আজ আপনারা শুনলেন কৌশিক সামন্তর কলমে প্রফেসর সোম সিরিজের প্রথম গল্প, প্রথম আলাপ। গল্পের সূত্রধার ও অন্যান্য চরিত্রে আমি কৌশিক, গল্প পাঠে এনামুল, প্রফেসর সোমের চরিত্রে সায়নদীপ। এছাড়াও রয়েছে সৌরিন, মলয়, সৌরভ ও বর্ণিশা। পোস্টার ডিজাইনে শুভমজিৎ, আবহ সায়ন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেছেন শুভদীপ ও অন্তরা। লেখক কৌশিক সামন্তকে দ্য স্টোরি হল্টের পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাই। আরও নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দ্য স্টোরি হল্ট।